কলকাতা থেকে বাইকে করে লাদাখ। আপনি, আমি যারা বাইক চালাতে ভালোবাসি, আমাদের মনের মধ্যে সবার কিন্তু একটা সুপ্ত ইচ্ছা রয়েছে এই কলকাতা থেকে লাদাখ একবার হলেও বাইকে করে যাওয়া। কিন্তু আমার আপনার মতো এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখনো সেই সুযোগ পাননি এই স্বপ্নটাকে পূরণ করার। কিন্তু মনে অদ্যম ইচ্ছাশক্তি নিয়ে আজকে আমার এই ভিডিওটা দেখছেন। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা থেকে লাদাখ যাওয়ার রুট প্ল্যান সম্পর্কিত সমস্ত ডিটেলস এবং তার সাথে আলোচনা করব পারমিট সংক্রান্ত সমস্ত তথ্য। আর আমার কলকাতা থেকে বাইকে করে লাদাখ যাওয়ার ভিডিওটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আজকে লাদাখ রুট প্ল্যান ও পারমিট নিয়ে ডিটেলসে আলোচনা করি। জেনারেলি আমরা কলকাতা থেকে লাদাখ অনেকভাবে যেতে পারি, তবে একটা প্রপার প্ল্যানিং আর মনে অদ্যম ইচ্ছাশক্তি থাকলে কিন্তু এই ট্রিপটা করা সম্ভব। কিভাবে করবেন আমি ডিটেলসে বলছি। আমার এই ভিডিওতে আপনাদের সাথে আমি দুটো লাদাখের সার্কিট নিয়ে আলোচনা করব। আর এই লাদাখ কিন্তু একটা বড় ট্রিপ, তাই ছুটি কতদিনের নেবেন? আমার আপনার মতো মধ্যবিত্ত ফ্যামিলি চাকরি করা জীবন থেকে একটু ছুটি না পেলে কিন্তু এই ট্রিপটা করা সম্ভব না। আমি এই প্ল্যানটা এইভাবে বানাচ্ছি যে আপনি আমার ভিডিও দেখে প্রথমবার লাদাখ যাবেন, তাই আপনি কলকাতা থেকে বাইকে করে লাদাখ যেভাবে আসুন না কেন, আপনাকে সবার প্রথমে পৌঁছতে হবে লে শহরে, যেটি লাদাখের রাজধানী। আর এই লে শহরে আসার জন্য আপনারা দুটো রুট প্ল্যান ফলো করতে পারেন। একটা হচ্ছে ভায়া মানালি হয়ে, আর একটা হচ্ছে ভায়া কাশ্মীর হয়ে। চলুন একটু ডিটেলসে বলি। তবে জার্নি শুরু করার আগে বলবো, আমার মতো ভুল কিন্তু আপনারা করবেন না। প্রতিদিন সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন। রাতের বেলা বাইক রাইড একদমই করবেন না, আমি তো অ্যাটলিস্ট রিকমেন্ড করবো না। সকাল সকাল ভোরবেলা বেরোবেন আর সন্ধ্যেবেলা কোনো হোটেল পৌঁছে নাইট স্টে করবেন। জার্নি শুরু করার আগের দিন দুপুরের মধ্যে সমস্ত লাগেজের প্যাকিং কমপ্লিট করে বাইকে বেঁধে ফেলুন। লাগেজ ও প্যাকিং নিয়ে কিন্তু ডিটেলসে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। বিকেলের পরে আপনি কোনো কাজ ফেলে রাখবেন না। বিকেলের পরে রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়বেন আর একদম ভোরবেলা 4টে সাড়ে 4টের মধ্যে প্রথম দিন বেরিয়ে পড়ুন। প্রথম দিন আপনাদের গন্তব্য হবে ঔরঙ্গাবাদ বা দেহেরি, যার দূরত্ব 510 থেকে 530 কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় 13 থেকে 14 ঘন্টা। হ্যাঁ, আমি জানি প্রথম দিন এনার্জি লেভেল অনেক থাকে, আপনারা হয়তো এর থেকে অনেক বেশি কিলোমিটার বাইক চালাতে পারবেন, কিন্তু প্রথম দিনটা একটু এনার্জিটাকে বাঁচিয়ে রাখুন আর নিজের বাইকের সাথে বন্ডিংটাকে তৈরি করুন। কারণ বাইকের সাথে কানেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরো রাইডটা কমপ্লিট করার জন্য। শহরে বাইক চালানো আর রাইডে বেরিয়ে কন্টিনিউ 12 থেকে 13 ঘন্টা বাইক চালানোর মধ্যে অনেক পার্থক্য। তাই বাইকের সাথে আপনাকে কানেকশনটা তৈরি করতে হবে, তবে গিয়ে একটা কমপ্লিট রাইড সম্পন্ন করতে পারবেন। ডে 2তে আপনারা সকাল 7টার মধ্যে আবার বেরিয়ে পড়ুন আর আজকের গন্তব্য হবে কানপুর পর্যন্ত, যার দূরত্ব 500 থেকে 530 কিলোমিটার। এখানেও যেতে সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। আর হ্যাঁ, এই যে 12-13 ঘন্টার সময়টা আমি বলছি, এর মধ্যে কিন্তু 3 থেকে 4 ঘন্টার একটা বাফার টাইম ধরা আছে, যে বাফার টাইমের মধ্যে দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার প্লাস ওই 100 কিলোমিটার অন্তর অন্তর একটা 15 মিনিটের ব্রেক, এই সমস্ত কিছু ধরে 3-4 ঘন্টার একটা বাফার টাইম ধরা আছে। ডে 3তে আপনারা চাইলে একটু লেট করে বেরোতে পারেন, কারণ ডে 3তে কানপুর থেকে আপনারা যাবেন হচ্ছে আগ্রা। আর আগ্রা শুধু যাবেন না, আগ্রাতে গিয়ে পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে থেকে একটা আশ্চর্য আমাদের ভারতের তাজমহল দেখবেন। কানপুর থেকে আগ্রার দূরত্ব মাত্র 280 কিলোমিটার মতো আর যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। যেহেতু কানপুর থেকে দিল্লি আপনাকে যেতে হবে আগ্রার পাশ দিয়ে, মানে একদম আগ্রা হয়ে যেতে হবে, তাই আমি রেকমেন্ড করবো যদি আপনারা মানালি সার্কিট দিয়ে যান, তাহলে কানপুর থেকে আগ্রাতে একদিন এক্সট্রা স্টে করে তাজমহলটা ঘুরে দেখুন। আগ্রাতে পৌঁছে একটা হোটেল নিয়ে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিন আর তারপরে তাজমহলটাকে সুন্দর করে এক্সপ্লোর করুন। আজকের দিনটা হচ্ছে আপনার রিল্যাক্স করার জন্য। ডে 1 থেকে ডে 3তে আপনার যদি লং কিলোমিটার চালানোর হ্যাবিট না থাকে, তাহলে আজকেই হচ্ছে টাইম আপনার এনার্জি লেভেলটাকে বুস্ট করার। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনারা আগ্রাতে তাজমহল দেখবেন না বা আপনার তাজমহল অলরেডি দেখে ফেলেছেন, তাহলে আপনারা কানপুর থেকে আগ্রাতে না আসে ডাইরেক্ট সোজা দিল্লি চলে যান। কিন্তু এত বড় রাইডে মাঝে মাঝে একটু ব্রেক নেওয়াটা ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আপনার কষ্টটা বেশি হবে। তাই আমি বলবো পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন বাইক চালানোর সময়। ডে 4-এ আবার সকাল সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে পড়ুন আর আজকের গন্তব্য দিল্লি পার করে চণ্ডীগড়ে স্টে করতে হবে, যার দূরত্ব প্রায় 475 কিলোমিটার। যেতে আপনার ওই 11 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে দিল্লিতে যখন আপনারা পৌঁছাবেন তখন কিন্তু অফিসের ট্রাফিক থাকবে, তাই রাস্তায় জ্যাম পাবেন, আপনার সময়টা একটু বেশি লাগবে। আবার একইভাবে যখন চণ্ডীগড়ে পৌঁছাবেন তখন হবে বিকেলের সময়, তো অফিসের রিটার্ন ট্রাফিকটাও আবার পাবেন। তো আজকের দিনটা কিন্তু আপনাকে হাতে টাইম নিয়েই বেরোতে হবে। ডে 5-এ চণ্ডীগড় থেকে একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন আর আজকের গন্তব্য হচ্ছে মানালি, যার দূরত্ব 270 কিলোমিটার। আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করবেন, তাই ডিস্টেন্সের কিলোমিটার কম লাগলেও সময়টা কিন্তু আপনার পুরো লেগে যাবে, মানে আপনার মানালি পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। আর এই চণ্ডীগড় পর্যন্ত কিন্তু আপনারা 6টা স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা ও তার সাথে একটা ইউনিয়ন টেরিটরি ও ভারতের মেন রাজধানী দিল্লি পার করে পাঞ্জাব হয়ে হিমাচল প্রদেশে ঢুকবেন। মানালিতে পৌঁছেটা হোটেলে চেক ইন করে ফেলুন আর আজকের দিনটা আপনারা মানালির মাল রোড ঘুরে বেড়াতে পারেন অথবা মানালির মার্কেট এক্সপ্লোর
এক্সপ্লোর করতে পারেন। ডে 6-এ আপনাকে সকাল সকাল মানালি ছেড়ে বেরিয়ে যেতে হবে 7টার মধ্যে। আর এই মানালি থেকে শুরু হচ্ছে আসল পাহাড়ের অ্যাডভেঞ্চার। তাই জন্য আজকে মানালি থেকে আপনাকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা 250 mg ডায়ামক্স ট্যাবলেট নিতে হবে এবং এই ডায়ামক্স ট্যাবলেটটা ডেলি একটা করে মিনিমাম, যতদিন আপনারা পাহাড়ে থাকবেন ততদিন প্রতিদিন সকালে কিন্তু ডায়ামক্সটা মিস করবেন না, কারণ অল্টিটিউড সিকনেস থেকে বাঁচার একমাত্র হাতিয়ার কিন্তু হচ্ছে এই ডায়ামক্স 250 mg। তবে এই মেডিকেশন নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কিন্তু অবশ্যই কনসাল্ট করে নেবেন। মানালি থেকে বেরিয়ে সোলাং ভ্যালি হয়ে আপনারা পৌঁছাবেন অটল টানেল। অটল টানেলের সাউথ পুলু থেকে নর্থ পুলুর ডিস্টেন্স হচ্ছে টোটাল 9 কিলোমিটার। আর এই অটল টানেলে ঢোকার আগে আপনার বাইকে যদি কোনো জেরিক্যান বা পেট্রোল রাখার কোনো ড্রাম থাকে সেটাকে একদম খালি রাখবেন। কোনো বাইরে পেট্রোল কিন্তু অটল টানেলের ভিতরে অ্যালাউ করবেন না। অটল টানেল থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে পড়বে হচ্ছে শিশুতে আপনারা শিশু ওয়াটারফল দেখতে পাবেন এবং তারপরে আসবে হচ্ছে টান্ডি ও কেলং। টান্ডি আর কেলং এ আপনারা পেট্রোল পাম্পের অপশন পেয়ে যাবেন দুই জায়গাতেই। এবং টান্ডিতে আপনারা যদি জেরিক্যান নাও নিয়ে যান, যদি আপনার পেট্রোলের ড্রামের প্রয়োজন হয় তাহলে 10 লিটারের পেট্রোলের ড্রাম ওখানে অনেক দোকানে বিক্রি হয়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। টান্ডিতে আপনার বাইকের পেট্রোল ফুল করে ফেলুন এবং আপনার যে জেরিক্যান মিনিমাম 5 থেকে 10 লিটারের পেট্রোল এক্সট্রা ক্যারি করুন, কারণ এই টান্ডি বা কেলং এর পর 360 থেকে 365 কিলোমিটারে কোনো পেট্রোল পাবেন না। তো আপনার যদি খুব হাই সিসি বাইক থাকে তাহলে কিন্তু আপনার পেট্রোল ক্যারি করতে হবে, যেহেতু মাইলেজটা কম হয়। টান্ডিতে আপনারা অনলাইন, ক্যাশ, ক্রেডিট কার্ড সব রকম ভাবে পেট্রোল ভরতে পারবেন। পেট্রোল ভরে নিয়ে আপনারা জিসপা ও দারচা হয়ে চলে যান লে মানালি হাইওয়ের প্রথম পাস বারালাচা পাস। পথে জিসপাতে আপনারা চাইলে ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ করে নিতে পারেন, কারণ বারালাচা পাসের পরে সারচু পর্যন্ত সেরকমভাবে কোনো খাওয়া দাওয়ার দোকান পাবেন না। তাই আমি রিকমেন্ড করবো আপনারা জিসপাতে একটু ভারী খাওয়া দাওয়া করে নিন। আর আজকে আপনাদের গন্তব্য হবে সারচু পর্যন্ত। বারালাচা পাস থেকে 30-35 কিলোমিটার পার করলে চলে আসবে সারচু। আর সারচুতে আপনারা টেন্ট অ্যাকোমোডেশন পেয়ে যাবেন থাকার জন্য। এখানে একটু বলে রাখি, সারচুতে এসে কিন্তু আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন না। রুমে ফ্রেশ হয়ে একটু সময় কাটান, গল্প করুন, বন্ধুদের সাথে আড্ডা মারুন আর টাইম মতো খাওয়া দাওয়া করে তারপরেই ঘুমান, কারণ অ্যাক্লিমেটাইজেশনটা কিন্তু ঘুমের মধ্যে হয় না। অ্যাক্লিমেটাইজেশনের জন্য আপনাকে জেগে থাকতে হবে। তো মানালি ছিল 6000 ফিট উপরে আর সারচু হচ্ছে 14000 ফিট উপরে। তো আপনি একদিনে 6000 থেকে 14000 ফিট উপরে এসেছেন, তো আপনাকে অ্যাক্লিমেটাইজেশন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য সারচুতে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা জেগে থাকুন, তারপরেই ঘুমাবেন। ডে 7-এ সারচু থেকে একদম সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে পড়ুন। আর আজকের গন্তব্য কিন্তু সারচু থেকে লে পর্যন্ত, যার দূরত্ব 260 কিলোমিটার প্রায়। এই সারচু হিমাচল প্রদেশের লাস্ট ভিলেজ, আর এখান থেকে 10-12 কিলোমিটার পার করেই আপনারা লে রিজনে ঢুকে যাবেন। আর লে রিজনে ঢোকার পরে আপনার প্রথম পরীক্ষা হবে ফেমাস ঘাটা লুপ দিয়ে, যেখানে আপনাকে ক্রস করতে হবে 21টা হেয়ারপিন বেন্ড। আর 19 নম্বর হেয়ারপিন বেন্ডের কাছে কিন্তু আপনারা একটা ঘোষ টেম্পল পাবেন। সেই ঘোষ টেম্পলে কিন্তু অবশ্যই দেখে আসবেন এবং ওখানে কিছুটা জল দিয়ে আসবেন। ঘাটা লুপ পার করে 10 কিলোমিটার পার করলে আপনারা পাবেন লে মানালি হাইওয়ের সেকেন্ড পাস নাকিলা পাস। এই নাকিলা পাস পার করে 5 কিলোমিটার মতো গেলেই পাবেন হচ্ছে হুইস্কি নালা, যেখানে আপনারা কিছু খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন, যেমন ম্যাগি, ডিম সেদ্ধ। এগুলো আপনারা চাইলে সকালে ব্রেকফাস্টটা ওখানে করতে পারেন। হুইস্কি নালা থেকে বেরিয়ে আপনারা পাং হয়ে পৌঁছে যাবেন ফেমাস মোড়ে প্লেন, যেখানে 30 থেকে 35 কিলোমিটার সোজা রাস্তা। মানে রাস্তাটা একদম মনে হবে আপনার পাহাড়ের একদম উপরে, মানে পৃথিবীর ছাদে চলে এসেছেন। একদম সোজা রাস্তা, ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়। এর উপরে আর কোনো কিছু হয় বলে আপনার মনেই হবে না। এখানে বলি, আপনারা যদি হুইস্কি নালায় ব্রেকফাস্ট করতে চান, আমি রেকমেন্ড করবো হুইস্কি নালায় ব্রেকফাস্ট না করে আপনারা পাঙে চলে আসুন, পাঙে এসে ব্রেকফাস্ট করুন। হুইস্কি নালা হচ্ছে দুটো পাহাড়ের রেঞ্জের মাঝখানে ঢালে তৈরি, আর এখানে অক্সিজেনের লেভেলটা খুব কম থাকে। তো তার জন্য আমি রেকমেন্ড করবো এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে পাঙে এসে আপনারা খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন। আর ইভেন যদি আপনি বাইকে পেট্রোল ক্যারি না করেন, আপনি পাং থেকে ব্ল্যাকে পেট্রোলও নিতে পারবেন। মোড়ে প্লেন পার করে দেবরিং ও উপসি হয়ে আপনারা চলে আসুন কারুতে ব্রেক নিন। আপনারা চাইলে এখানে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স খেতে পারেন বা রাতের ডিনার কমপ্লিট করতে পারেন। কারু থেকে লে মাত্র 35 কিলোমিটার, আর 365 কিলোমিটার পর কারুতেই আপনারা নেক্সট পেট্রোল পাম্প পাবেন। তো আপনি কারুতে এসে আপনার বাইকটাকে ফুল করে নিন, আর যদি জেরিক্যান খালি হয়ে থাকে তাহলে জেরিক্যানটাকেও ভরে ফেলুন। তারপর এখান থেকে সোজা লে চলে যান আর লেতে গিয়ে আজকে লেতে স্টে করুন। তাহলে দেখুন ডে 7-এ আপনারা কলকাতা থেকে মানালি হয়ে লে পৌঁছে গেলেন। এবার যদি আপনারা কাশ্মীর হয়ে লে আসতে চান, তাহলে আমি রেকমেন্ড করবো ডে 3-তে আগ্রা না গিয়ে কানপুর থেকে ডাইরেক্ট হরিয়ানার কার্নালে চলে আসুন আর ওইখানে আজকে নাইট স্টে করুন। ডে 4-এ আপনারা কার্নাল থেকে সকাল সকাল রওনা দিন জম্মুর নাথাটপ বা পাটনিটপের উদ্দেশ্যে, যার দূরত্ব 450 কিলোমিটার। এখান থেকে কিন্তু আবার শুরু হচ্ছে আপনার পাহাড়ি রাস্তা, আর এই রাস্তায় কিন্তু ট্রাকের একটু জ্যাম পেতে পারেন। তো হাতে আপনাকে সময় নিয়ে বেরোতে হবে। আর যদি কোনোভাবে আপনি নাতনাটপ বা পাটনিটপ পৌঁছতে না পারেন, তাহলে আপনাকে উধামপুরে স্টে করতে হবে অথবা পাঠানকোটেই স্টে করতে হবে, যার দূরত্ব 364 কিলোমিটার। ডে 5-এ পাটনিটপ হয়ে শ্রীনগর ঘুরে সোনমার্গে স্টে করুন। দূরত্ব 245 কিলোমিটার মতো। রাস্তায় সময় লাগতে পারে 10 থেকে 11 ঘন্টা। এখানে আপনারা চাইলে পাটনিটপ থেকে পেহেলগাম ঘুরেও শ্রীনগরে স্টে করতে পারেন। আর শ্রীনগরের ডাল লেক কিন্তু দেখতে ভুলবেন না। ডে 6-এ শ্রীনগর বা সোনমার্গ থেকে আপনারা কার্গিলে আসুন। কার্গিলে আপনারা নাইট স্টের অপশন পেয়ে যাবেন, আর এই দিনকে দুপুরের মধ্যেই কার্গিল পৌঁছে যাবেন। তাই কার্গিলে এসে এখানের ফেমাস ওয়ার মেমোরিয়াল ঘুরতে কিন্তু ভুলবেন না। ডে 7-এ আপনি কার্গিল থেকে বেরিয়ে পাড়ি দিন লের উদ্দেশ্যে। 210 কিলোমিটারের এই জার্নিতে আপনি লের পথে আরো কয়েকটা সাইট
সাইট সিন ঘুরতে ঘুরতে একেবারে লে পৌঁছাতে পারবেন, যেমন সাঙ্গম ভিউ পয়েন্ট, গুরুদ্বারা শ্রী পাথর সাহেব, হল অফ ফেম ও জোরাবর ফোর্ট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, জোরাবর ফোর্ট দেখতে গেলে আপনাকে হল অফ ফেম থেকে টিকিট কেটে তবেই জোরাবর ফোর্টে যেতে পারবেন। তাহলে দুটো রুট দিয়ে দেখলে আপনারা কিন্তু 7 দিনের মধ্যেই লেতে পৌঁছে যেতে পারছেন। 8 নম্বর দিনে আপনাকে লে শহরে স্টে করতে হবে। যেহেতু হাই অল্টিটিউডে অ্যাক্লিমেটাইজেশনের দরকার, তো গভর্নমেন্টের রুল অনুযায়ী লে শহরে আপনাকে 48 ঘন্টা স্টে করতে হবে, না হলে কিন্তু আপনি পারমিট পাবেন না। তাই ডে 7-এ আপনাদেরকে যে সাইট সিনের কথা বললাম সেগুলো যদি করে না থাকেন তাহলে সেগুলো ঘুরে আসতে পারুন, এবং তার সাথে লে প্যালেস, শান্তি স্তূপা ও ফেমাস লে মার্কেট এক্সপ্লোর করুন। লে মার্কেটের আশেপাশে প্রচুর খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেগুলো এক্সপ্লোর করতে পারেন। ডে 9-এ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ুন নুব্রা ভ্যালির হান্ডারের উদ্দেশ্যে। ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার, কিন্তু সময় লাগবে যেতে। আর পথে পড়বে ফেমাস খারদুংলা পাস। এই খারদুংলা পাসে যাওয়ার আগে সাউথ পুলু বলে একটি চেকপোস্ট পড়বে, যে চেকপোস্টে আপনাকে আপনার বাইকের নাম্বার, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনি কোত্থেকে এসেছেন, এইগুলো সমস্ত ডিটেলস লিখে আসতে হবে। এখানে সাধারণত পারমিট দেখতে চায় না, যদি পারমিট দেখতে চায় তাহলে আপনার পারমিটের একটা হার্ড কপি আপনি দেখিয়ে দিতে পারেন। খারদুংলা পাস পৌঁছে আপনারা ওখানে খাওয়া দাওয়ার লিমিটেড ফেসিলিটি পেয়ে যাবেন, যেমন ম্যাগি, চা, কফি এগুলো পাবেন, তো আপনারা চাইলে ওখানে ব্রেকফাস্ট করতে পারেন। খারদুংলা পাস থেকে নর্থ পুলু হয়ে, খারদুং গ্রাম হয়ে, খালসার হয়ে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে টি মোড় বলে একটি জাংশনে, যেখান থেকে 20 কিলোমিটার গেলেই হান্ডার। এই টি মোড়ে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং পাবেন হচ্ছে পেট্রোল পাম্প। আপনার বাইকের পেট্রোলের ট্যাঙ্ক ফুল করে নিন, আর দুপুরের লাঞ্চটা টি মোড়ে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেখান থেকে করে নিতে পারেন। এখান থেকে খাওয়া দাওয়া করে হান্ডার যাওয়ার পথে পড়বে ডিস্কিট মনেস্ট্রি, সেটা কিন্তু অবশ্যই দেখবেন, খুবই ফেমাস, খুব সুন্দর একটা জায়গা। হান্ডার বিখ্যাত দুটি কারণের জন্য, একটা হলো হোয়াইট স্যান্ড ডিউনস, আরেকটা হচ্ছে ডাবল হাম্প ক্যামেল। লাদাখের মতো জায়গায় আপনারা সাদা মরুভূমি এনজয় করতে পারবেন, আর তার সাথে দেখবেন 2 কুজের উট, যেটি একমাত্র লাদাখের এই হোন্ডারেই রয়েছে। আর এই নুব্রা ভ্যালিতে আপনারা হোন্ডার এবং ডিস্কিট এই 2 জায়গাতেই কিন্তু আপনারা স্টে অ্যাকোমোডেশনের অপশন প্রচুর পেয়ে যাবেন। এছাড়াও ডিস্কিট ও হোন্ডার বাদে আপনারা নুব্রা ভ্যালিতে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে একটা রাস্তা আছে, যেখানে পানামিক বলে একটা জায়গা আছে, সুমুর বলে একটা জায়গা আছে, তো ওই জায়গাটাতেও আপনারা ঘুরে আসতে পারেন। সিয়াচেন বেস ক্যাম্পে আপনারা সিয়াচেন ওয়ার মেমোরিয়াল ঘুরে আসতে পারেন, যেটা খুবই সুন্দর জায়গা। আর পানামিক ফেমাস হচ্ছে পানামিক হট স্প্রিং ওয়াটারের জন্য, একদম ঠান্ডা জায়গা থেকে টকবকে ফুটন্ত জল বেরোচ্ছে, তো এই জায়গাগুলো খুব সুন্দরভাবে আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো তার জন্য আপনাকে একদিন এক্সট্রা থাকতে হবে। আমি বলবো ডে 9-এ আপনারা হোন্ডারে থাকুন, ডে 10-এ আপনারা তুর্তুক ও থাং, যেটি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, ঘুরে আসুন। তারপর ওখান থেকে এসে রেস্ট নিয়ে পরের দিন ডে 11-এ আপনারা চলে যান সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। সেখানে পানামিকে আপনারা স্টে করতে পারেন, বা সিয়াচেন বেস ক্যাম্পের ওখান থেকে ঘুরে আপনারা আবার হোন্ডারে এসেও থাকতে পারেন। ডে 12-এ আপনাকে একদম আর্লি মর্নিং মানে সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়তে হবে প্যাংগং লেকের উদ্দেশ্যে। বর্তমানে এই রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ, যেখানে আপনাকে সায়ক রিভার 2-3 বার পার করতে হবে, তাই এই দিনকে একদমই লেট করা যাবে না, কারণ সকালের দিকে নদীর জল একেবারেই থাকে না, তো আপনার বাইক নিয়ে পার হতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু যদি দুপুর গড়িয়ে যায় তাহলে কিন্তু নদীর জল বাড়তে থাকে, আর তখন কিন্তু আপনার পক্ষে সায়ক নদী পার করাটা অনেক কঠিন হয়ে উঠবে। তবে খালসার 0 পয়েন্ট থেকে একটা নতুন রাস্তা চালু হচ্ছে প্যাংগং এর উদ্দেশ্যে। রাস্তার কাজ অলরেডি চলছে, লোকালের থেকে একটু আপডেট নিয়ে নেবেন যে কতটা কাজ হয়েছে বা রাস্তা খুলেছে কিনা। যদি না খুলে থাকে তাহলে আপনাকে টিমোর হয়ে সায়ক নদীর উল্টো দিকের পথ দিয়ে আপনাকে প্যাংগং এর উদ্দেশ্যে যেতে হবে। আর এই প্যাংগং এর পথে সবার প্রথমে পড়বে আগাম বলে একটা জায়গা, যেখানে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য, তো আপনারা চাইলে সেখানে আপনারা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারেন। আগাম থেকে খাওয়া দাওয়া সেরে দুর্বুক হয়ে তাংস্টে হয়ে আপনারা আরো 35 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবেন প্যাংগং লেক। এখানে একটা কথা বলে রাখি, দুর্বুকে আপনারা রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইকের মোবাইল ভ্যান পেয়ে যাবেন, যেখানে আপনার রয়্যাল এনফিল্ড বাইক রিলেটেড কোনো যদি সমস্যা হয়, টায়ার পাঞ্চার বাদে মেকানিক্যাল কোনো প্রবলেম হলে আপনারা সেই মোবাইল ভ্যানের ওখানে লোক থাকে, আপনারা মেকানিককে দেখালে আপনার বাইকে সার্ভিস করে দেবে। আর দুর্বুকে আপনারা একটা টায়ার পাঞ্চারের শপ পাবেন, যেটা খুবই ফেমাস। ওখানে একটাই টায়ার পাঞ্চারের দোকান আছে এবং খুব ভালোভাবে পাঞ্চার রিপেয়ার সারায়। আমার নিজেরই বাইকের পাঞ্চার হয়েছিল, সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন প্যাংগং লেকের জার্নির ভিডিওটা। তো সেই পাঞ্চার কিন্তু আমি দুর্বুকে এসেই সারিয়েছিলাম। আর তাংস্টেতে আপনারা পেট্রোল পাম্প পেয়ে যাবেন বাইকের পেট্রোল রিফিল করার জন্য। এই প্যাংগং লেক থেকে আরো 30-35 কিলোমিটার সোজা এগিয়ে গেলে আপনারা পাবেন আরেকটা মোটরেবল পাস, যেটার নাম হচ্ছে মার্সিমিকলা। আপনারা চাইলে প্যাংগং এ একদিন এক্সট্রা স্টে করে পরের দিন মার্সিমিকলা ঘুরে এসে প্যাংগংটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। ডে 13-এ আপনারা সকাল সকাল প্যাংগং থেকে বেরিয়ে পড়ুন হানলের উদ্দেশ্যে, যার দূরত্ব 232 থেকে 240 কিলোমিটার। আর এই দিনকেও আপনার কিন্তু সময় লাগবে যেতে, কারণ প্যাংগং থেকে হানলের রাস্তাটা যথেষ্ট খারাপ, কিন্তু কনস্ট্রাকশন চলছে। আপনি লেটেস্ট আপডেট একবার লোকালের থেকে জেনে নেবেন যে রাস্তার কন্ডিশন কিরম আছে। আমি রেকমেন্ড করবো আপনারা প্যাংগং থেকে স্মাগমিক হয়ে মান মিরাক হয়ে চুসুল পৌঁছান, তারপর সেখান থেকে রাজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে হানলের দিকে রওনা দিন।
দিন। এই প্যাংগং লেকের স্মাগমিক থেকে মিরাক পর্যন্ত কিন্তু আপনারা পুরো লেকের পাশ দিয়ে বাইকটা চালাতে পারবেন। মানে লেক একদিকে লেক থাকবে, আরেকদিকে আপনি বাইক চালাতে চালাতে যাবেন। পুরো লেকটাকে বাদিক থেকে এনজয় করতে করতে আপনারা হানলের দিকে যেতে পারবেন। আর পথে রাজাংলা ওয়ার মেমোরিয়াল কিন্তু মিস করবেন না, কারণ এই রাজাংলা ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছিল ইন্ডিয়া ও চায়নার যুদ্ধে নিহত সৈনিকদের মেমোরি হিসাবে। এর ভিতরে একটা ক্যাফে পেয়ে যাবেন, তো আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিতে পারেন। হানলেতে এসে প্রচুর স্টের অপশন পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করবো আপনারা হানলেতে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, এসে আগে হোটেলটা বুক করে নিন। কারণ এই পুরো লাদাখ সার্কিটের মধ্যে হানলে এমন একটা জায়গা যেখানে প্রচুর রাশ থাকে এবং একটু লেট হয়ে গেলে আপনি হোটেলের রুম নাও পেতে পারেন। যেরকম আমাদের সাথে হয়েছিল, আমরা কিন্তু রুম পাইনি। আমরা একটা ছোট কাঠের ঘর বলতে পারেন সেই রকম ঘরে আমরা নাইট স্টে করেছিলাম হানলেতে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন একবার দেখে আসতে পারেন। আর সব থেকে ভালো হয় যদি 1 থেকে 2 দিন আগে আপনারা হানলেতে কথা বলে একটা রুম বুক করে রাখুন। ডে 14 আপনারা হানলে থেকে উমলিংলা পাস ও যদি পারমিট পান তাহলে মিগলা পাস ঘুরে আসুন। আপনার বাইকের সমস্ত লাগেজ বাইক থেকে আনলোড করে হোটেল রুমে রেখে দিন, কারণ ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস ঘুরতে যাচ্ছেন। তো বাইক যত হালকা থাকবে আপনার বাইকটা চালাতে এবং হাই অল্টিটিউডে বাইকটা চলতে খুব সুবিধা হবে। এই দুটো জায়গা যদি একসাথে ঘোরেন তাহলে সারাটা দিন কেটে যাবে, তাই আপনাকে হানলেতে আরেকটা দিন স্টে করতে হবে। আর যদি আপনি মিগলা পাসের পারমিট না পান তাহলে উমলিংলা পাস কমপ্লিট করে আপনারা ডাইরেক্ট চলে আসুন হোটেলে। এখানে বলি হানলে থেকে উমলিংলা পাস কিন্তু দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে ফটিলা পাস হয়ে, আরেকটা হচ্ছে উকদুমলে হয়ে। উকদুমলের রাস্তাটা কিন্তু রাস্তা নয়, টায়ারের মার্ক যেভাবে যাচ্ছে সেইভাবে আপনাকে যেতে হবে। অনেকটা স্ট্রেচ এরকম আছে যেখানে কোনো রাস্তা নেই, শুধু কয়েকটা ইট ফেলা রয়েছে এবং টায়ারের মার্ক দেখতে পাবেন, তো সেইভাবে আপনাকে যেতে হবে। আর ফটিলা পাসের রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, টোটাল 60টার উপরে হেয়ারপিন বেন্ড আছে, আপনাকে একবার উঠতে হবে আবার নামতে হবে। তো আমরা যেটা করেছিলাম, আমরা হানলে থেকে উকদুমলে হয়ে উমলিংলা ঘুরে এসেছিলাম, উমলিংলা থেকে আমরা ফটিলা পাস হয়ে আমরা হানলে পৌঁছেছিলাম। তো আপনারা চাইলে পুরো সার্কিটটা হয়ে ঘুরতে পারেন, অথবা আপনার যেটা সুবিধা সেইভাবে আপনারা উমলিংলা পাস ঘুরে আসতে পারেন। যদি শুধু উমলিংলা পাস ঘুরেন তাহলে ঘুরে এসে আপনি লাগেজ নিয়ে হানলে ছেড়ে সোজা চলে যান নয়মার উদ্দেশ্যে, আর নয়মাতে ওই দিনকে স্টে করুন। আপনার বাইকে যদি পেট্রোল ভরতে হয় তাহলে নয়মাতে পেট্রোল পাম্প পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে বাইকের পেট্রোল ভরে নিতে পারেন। ডে 15 আপনারা সকাল সকাল নয়মা থেকে বেরিয়ে পড়ুন কার্যকের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। রাস্তার কন্ডিশন ভালো, যেতে খুব একটা সময় লাগবে না, আপনারা প্রায় দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। এই কার্যকে আছে আরেকটা ফেমাস লেক যার নাম সোমরিরি লেক। এই লেকের পাশে অনেক হোটেল পেয়ে যাবেন আপনার স্টে করার জন্য, এমনকি লেক ভিউওয়ালা হোটেলের অপশনও পেয়ে যাবেন। হোটেলে লাগেজ রেখে আপনারা ওখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ কমপ্লিট করে একদম লেকের কাছে চলে যান, লেকটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। আর এই ডে 15 কিন্তু আপনার লাদাখের লাস্ট ডে। এরপরে ডে 16 আপনাকে সকাল সকাল বেরিয়ে পড়তে হয় বাড়ির উদ্দেশ্যে। কার্যক থেকে সুমোডো হয়ে মোড়ে প্লেন পার করে সারচু হয়ে বারালাচা পাস ক্রস করে আপনি ওই দিনকে জিসপাতে থাকতে পারেন। আর যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনারা মানালি পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ডে 17 জিসপা থেকে মানালি ক্রস করে মান্ডির কাছাকাছি কোথাও থাকুন। আর ডে 18 মান্ডি থেকে একেবারে নেমে আসুন চণ্ডীগড় হয়ে দিল্লি ক্রস করে গ্রেটার নয়ডাতে যমুনা এক্সপ্রেসওয়ের কাছাকাছি কোনো হোটেল নিয়ে নাইট স্টে করুন। আর ডে 19 একদম যমুনা এক্সপ্রেসওয়ে ধরে বারাণসীর পথে রওনা দিন। একদম স্ট্রেচ করার দরকার নেই, যতটা আপনি চালাতে পারবেন ততটাই আপনি চালান। নেক্সট 2 দিন মানে ডে 21 এর মধ্যে আপনি কলকাতার বাড়িতে ফিরে আসতে পারবেন। তো এই পুরো ট্রিপটাকে হিসাব করলে আপনার টোটাল 21 দিন লাগবে এই পুরো লাদাখ সার্কিটটা কমপ্লিট করতে। কিন্তু কখন কি পরিস্থিতি আসে সেটা তো বলা সবার পক্ষে সম্ভব না, তাই জন্য 2 থেকে 3 দিনের একটা এক্সট্রা বাফার নিয়ে টোটাল আপনি ধরে নিন 24 দিন মতো আপনার সময় লাগবে এই লাদাখ সার্কিটটা কমপ্লিট করার। এবার আপনার উপরে, আপনি মানালি দিয়ে যেতে চান নাকি কাশ্মীর দিয়ে যেতে চান। মানালি দিয়ে লাদাখ যাওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হাই অল্টিটিউড গেইন করবেন। আবার আপনারা যদি কাশ্মীর দিয়ে যান তাহলে কিন্তু খুব আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনারা হাই অল্টিটিউড গেইন করবেন। আপনারা চাইলে কাশ্মীর দিয়ে গিয়ে মানালিতে রিটার্ন করতে পারেন, অথবা কাশ্মীর দিয়ে গিয়ে কাশ্মীর দিয়ে ফিরতে পারেন, অথবা মানালি থেকে গিয়ে মানালিতে ফিরতে পারেন। আমরা যেরকম কলকাতা থেকে মানালি হয়ে গেছিলাম, আবার মানালি হয়ে ব্যাক করেছি। রুট প্ল্যান তো হলো, এবার বলবো পারমিট নিয়ে কিছু কথা। কলকাতা থেকে লাদাখ যাওয়ার জন্য আপনার 2 ধরনের পারমিট লাগবে। একটা হচ্ছে মানালির গ্রিন ট্যাক্স পারমিট, আর একটা হচ্ছে লাদাখ রিজনের পারমিট। সবার প্রথমে আপনাদেরকে বলি মানালির গ্রিন ট্যাক্স পারমিট কি। মানালিতে যখন আপনি এন্ট্রি করবেন আপনাকে 100 টাকার একটা গ্রিন ট্যাক্স পারমিট কাটতে হবে। এটা হচ্ছে সমস্ত ভেহিকেলের জন্য যেগুলো হিমাচল প্রদেশের বাইরে রয়েছে। এটা কিন্তু অনলাইনেও কাটতে পারবেন এবং ওখানে পৌঁছে অফলাইনেও আপনারা করতে পারবেন। আমি রিকমেন্ড করবো পারমিটের সমস্ত কাজ আপনারা অনলাইনে আগে থেকে মিটিয়ে রাখুন এবং সমস্ত কিছুর হার্ড কপি নিজের কাছে রাখুন। তো আপনি কম্পিউটারে গুগলে গিয়ে আপনি লিখবেন হচ্ছে মানালি গ্রিন ট্যাক্স পারমিট, এটা লিখে সার্চ করে যে ফার্স্টে যে পেজটা খুলবে রোটাং পাস পারমিট, এই পেজটাই খুলে ফেলবেন। এখানে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা ভেহিকেলের জন্য কত টাকা লাগছে। যেরকম বাইকের জন্য 100 টাকা, LMV মানে লাইট মোটর ভেহিকেলের জন্য 200 টাকা, প্যাসেঞ্জার ভেহিকেলের জন্য 300 টাকা, আর গুডস ভেহিকেলের জন্য 500 টাকা।
তো যেহেতু আপনি বাইক নিয়ে যাবেন, তো তার জন্য আমি এখানে ক্লিক করছি ক্লিক টু প্রসিড অনলাইন ফর্ম। এবার এই অনলাইন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে যেরকম মানালি ভিজিট ডেট, আপনি কিন্তু আজকে দাঁড়িয়ে নেক্সট 7 দিনের পারমিটটাই ক্রিয়েট করতে পারবেন। তো আপনার রাইডের প্ল্যান অনুযায়ী আপনি 7 দিন আগে থেকে এই পারমিটটা বানিয়ে রাখুন। তো আমি এখানে ধরুন আমি রাইডের প্ল্যান দিলাম হচ্ছে 4 তারিখে। এখানে আমি আমার বাইকের নাম্বার দিয়ে দেবো, আর ভেহিকেল টাইপ সিলেক্ট করব বাইক, ড্রাইভারের নাম দিয়ে দিলাম সৈকত, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এরপরে এখানে ক্যাপচা দেবো, আর নাম্বার অফ ট্রাভেলার আমি দিয়ে দিলাম হচ্ছে 1। আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে এখানে গ্রুপের কাউন্টটাও দিয়ে দিতে পারেন। এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তারপরে আপনাকে অনলাইন পেমেন্টের অপশন আসবে, আপনি যেখানে ফোনপে বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে একটা সফট কপি পিডিএফ ডাউনলোড হবে, যেখানে পারমিটটা পুরো ডিটেলসে লেখা থাকবে। এই সফট কপিটা কিন্তু আপনি আপনার মোবাইলে অফলাইনে সেভ করে রাখবেন, প্লাস এটার একটা প্রিন্ট আউট করে 2-3 কপি নিজের কাছে রাখবেন। তো এই ছিল মানালির গ্রিন ট্যাক্স পারমিট। এরপরে জানবো হচ্ছে লাদাখের পারমিট আপনি কিভাবে করতে পারবেন। দেখুন, লাদাখে সব জায়গায় কিন্তু পারমিট আপনাকে চাইবে না, কিন্তু সব জায়গায় পারমিটটা আপনাকে বাধ্যতামূলকভাবে করে রাখতে হবে। কারণ কখন কোন চেকপোস্টে আপনার কাছে পারমিট চাইবে, আপনি তখন যদি দিতে না পারেন তাহলে আপনার ঘোড়াটা পণ্ড হয়ে যাবে। তো লাদাখের পারমিটটা কিভাবে করবেন চলুন আপনাকে একবার অনলাইনে দেখিয়ে দিই। আপনি গুগলে গিয়ে লিখবেন লাদাখ পারমিট। এখানে যে ফার্স্ট পেজটা খুলে যাবে এটাই খুলবেন। এখানে দেখুন অনেক হেলথ অ্যাডভাইজারি দেওয়া রয়েছে, যেমন বলছে যে দেখুন 48 আওয়ার্স আপনাকে অ্যাক্লিমেটাইজেশনের জন্য লেতে থাকতে হবে। এবং ডায়ামক্স ট্যাবলেট দেখুন বলছে যে ডায়ামক্স ট্যাবলেট আপনাকে নিতে হবে দিনে 2 বার করে বলছে। আমি বলবো 1 বার করে, কারণ আমি 1 বার করে নিয়েছি। তবে আপনি আপনার ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু এই ট্যাবলেট নেবেন না। এটা বন্ধ করে দিচ্ছি। এবার এখান থেকে আপনাকে যেতে হবে হচ্ছে ডোমেস্টিকে। এখানে ওয়েলকাম টু লে লাদাখ আছে, এখানে আপনাকে আপনার ডিটেলস ভরতে হবে। এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে আপনাকে আপনার নাম দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনার জেন্ডার, কোন স্টেট থেকে এসছেন, আইডি টাইপ আধার কার্ড হলে আপনার আধার কার্ডের নাম্বার, আর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসটা লিখবেন এখানে। আমি শর্টে লিখছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আপনারা এখানে ফুল অ্যাড্রেসটা লিখবেন। সমস্ত ডিটেলস লেখা হয়ে যাওয়ার পরে ডিরেক্টলি করবেন পেমেন্ট নাকি থ্রু এজেন্ট। আপনি যদি কোনো এজেন্টের মাধ্যমে করেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন। যেহেতু আপনি পার্সোনালি নিজেই করছেন বাইক রাইডের জন্য, তো আপনি এখানে ডিরেক্টলি করবেন। আর এখানে ক্যাপচাটা এনেবেল করবেন, ট্রাফিক লাইট সিগন্যাল, আচ্ছা এটা আমি সিলেক্ট করে দিলাম। আর ডেট অফ বিগিনিং দ্য জার্নি, এইখানে আমাকে কবে আমি লাদাখের জার্নিটা শুরু করছি সেটা দিতে হবে। মেনলি এটা কিন্তু লে থেকে কাউন্ট হয়। তো আপনি এখানে ধরুন আমি 4 তারিখে লে পৌঁছাচ্ছি, তো আমি সেই হিসাবে সিলেক্ট করলাম, রেজিস্টার করছি, সাকসেস। এবার হচ্ছে এখানে অপশান দিচ্ছে যে গ্রুপ রেজিস্ট্রেশন করতে চাই না ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করতে চাই। আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে গ্রুপ রেজিস্ট্রেশন করবেন, আর যদি আপনি ইন্ডিভিজুয়াল একা হন তাহলে আপনি এখানে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এখানে টোটাল দেখুন 23টা জায়গার নাম এসছে যেখানে আপনি পারমিটের জন্য সিলেক্ট করতে পারবেন। আমি বলবো আপনি পার্টিকুলার কোনো জায়গা সিলেক্ট না করে সমস্ত জায়গাগুলো সিলেক্ট করে রাখুন। এই পার্টিকুলার জায়গা সিলেক্ট করার জন্য আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, কিন্তু বাই চান্স যদি কোনো একটা জায়গায় আপনাকে যেতে হয় তাহলে কিন্তু আপনি সেই পারমিটটা না থাকলে আপনাকে আবার তখন ঝামেলা পোহাতে হবে। তো আমি বলবো আপনি সমস্ত জায়গা চেক করে দিন। আমি সমস্ত জায়গা এখানে চেক করে দিচ্ছি একটা করে। সিলেক্ট অলের অপশান নেই। সমস্ত জায়গা চেক করে দিলাম। দেখুন মার্সিমিকলা আছে, এখানে দেখুন উমলিংলাও আছে। কোথায় গেল? এই যে উমলিংলা। এখানে কিন্তু এখনও অবধি মিগলা পাসটা ঢোকেনি, কারণ মিগলা পাসের পারমিট এখনও চালু হয়নি। তো মিগলা পাসের পারমিট না পেলে কিন্তু আপনারা যেতে পারবেন না। এছাড়া সমস্ত রকম জায়গার নাম এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত কিছু চেক হয়ে যাওয়ার পরে এখানে আপনার ইনফরমেশনগুলো মিলিয়ে নিয়ে ডেট অফ বিগিনিং দ্য জার্নি, মানে আপনি লে থেকে কবে জার্নিটা স্টার্ট করছেন এই সব জায়গার জন্য, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। লেতে আমি সিলেক্ট করেছিলাম দেখুন 4 তারিখ। দেখুন 5 তারিখে আপনি চাইলে কিন্তু যেতে পারবেন না, কারণ লেতে আপনাকে 48 ঘন্টা স্টে করতে হবে। 48 ঘন্টা পরে আপনি 6 তারিখ থেকে আপনি জার্নি স্টার্ট করতে পারবেন। তো এর আগের পেজে আপনাদেরকে 4 তারিখ সিলেক্ট করে দেখিয়েছিলাম, তাই এখানে আমাকে 6 তারিখের আগে কিন্তু সিলেক্ট করতে দিচ্ছে না। 6 তারিখ সিলেক্ট করলাম। আর এন্ড অফ দ্য জার্নি, মানে আপনি কবে লাদাখ থেকে বেরিয়ে আসছেন। জেনারেলি আপনার 21 দিন টোটাল জার্নি, সেখান থেকে 7 দিনে আপনি লে পৌঁছাচ্ছেন, তো আপনার কাছে বেঁচে থাকলে হচ্ছে 14 দিন। তো 14 দিনের আপনার টোটাল জার্নি। আমার যদি 6 তারিখ থেকে 14 দিন ধরি তাহলে আমার হচ্ছে 20 তারিখ। কিন্তু আমি আপনাকে বলবো আপনি হাতে আরও 5-6 দিন এক্সট্রা নিয়ে পারমিটটা করুন। এক্সট্রা ডেজের জন্য, এক্সট্রা প্লেসের জন্য আপনার কাছে কোনো এক্সট্রা চার্জেস করা হবে না। তো কেন আপনি বাড়তি করে রাখবেন না? বাই চান্স যদি আপনার কোনো সমস্যা হলো, আপনাকে এক্সট্রা স্টে করতে হলো, তাহলে আপনার পারমিট না থাকলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো আপনি আরও 5-6 দিন এক্সট্রা পারমিট করে রাখুন। তা আমি করে রাখলাম হচ্ছে 28 তারিখ পর্যন্ত। করে ডু ইউ উইশ টু মেক কন্ট্রিবিউশন টুয়ার্ডস রেড ক্রস ফান্ড, আমি নো করলাম, আপনি চাইলে করতে পারেন। করে এবার আমি নেক্সট করব।
নেক্সট করে আমি অ্যাকসেপ্ট করবো সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস। করে অ্যাকসেপ্ট করলে তো এই সমস্ত যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো চলে এসছে। এখানে আমার নাম, কোথা থেকে আসছি, আমার আইডি নাম্বার আধার কার্ডের সেটা দেখাচ্ছে এবং কত টাকা আমার টোটাল লাগছে। টোটাল আমার লাগছে হচ্ছে 400 টাকা, মানে 400 টাকা মাথা পিছু খরচা। 400 টাকা কিন্তু এর উপর বেশ না যে আপনি কতগুলো জায়গা যাচ্ছেন, কত দিনের জন্য থাকছেন, সেরকম কিন্তু না। আপনার 400 টাকাই খরচা হবে পার হেড। আপনারা যদি 3 জন হতেন তাহলে 1200 টাকা খরচা হতো, 2 জন হলে 800 টাকা খরচা হতো। এরপরে এখানে আপনাকে পেমেন্টের অপশানে চলে এসছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখান থেকে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করলে আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সেখানে আপনি কিউআর কোড, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পে করে আপনি আপনার পারমিটের সফট কপিটা পেয়ে যাবেন। এই সফট কপিটাও কিন্তু আপনি 4 থেকে 5 কপি জেরক্স প্রিন্ট আউট করে নেবেন। করে আপনার হাতের কাছে যে ব্যাগ থাকবে, ধরুন আপনার ট্যাঙ্ক ব্যাগ বা আপনার ডাফেল ব্যাগ, যেটা আপনি ইজি অ্যাক্সেস করতে পারবেন, যখন তখন খুলতে পারবেন, সেই রকম ব্যাগে আপনি এই হার্ড কপিটাকে স্টোর করে রাখুন। তো এই ছিল রুট প্ল্যান এবং পারমিট। রুট প্ল্যান সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বললাম, আর কিভাবে পারমিটটা অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে দেখালাম। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এর সাথে আপনি আমার টোটাল লাদাখ সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন, একের পর এক দেখবেন, তাহলে আরও ডিটেল ইনফরমেশন পাবেন প্রত্যেকটা জায়গা সম্বন্ধে। কোন জায়গায় কতক্ষণ আমরা থেকেছি, কোথায় কি পারমিট আছে, কোথায় কি থাকার জায়গা আছে, কোন কোন টোল দিয়ে আমরা এসেছি, পুঙ্খানু ডিটেলস কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করেছি। তো সেই ভিডিওগুলো একবার দেখবেন আর তার সাথে এই রুট প্ল্যানের ভিডিওটা দেখবেন। আশা করছি আপনার ট্রিপটা অনেক ইজি হয়ে যাবে। এবার আসি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, যেগুলো আপনার জানা এই ট্রিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথমে হচ্ছে আপনি আপনার আইডি কার্ড, যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো কিন্তু ক্যারি করবেন মাস্ট। জেরক্স কপি এবং অরিজিনাল সবকটা একসাথে নিজের কাছে রাখবেন। লাদাখে ঢোকার পরে সমস্ত রাস্তাতে আপনারা সাইনবোর্ড পেয়ে যাবেন রাস্তার ডিরেকশনের জন্য। তো সেই রাস্তার ডিরেকশনটাকে ফলো করুন। লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করুন, পুলিশ আর্মির লোকেদেরকে জিজ্ঞাসা করুন রাস্তা ভুলে গেলে। গুগল ম্যাপের অনলাইন বা অফলাইনের উপর কিন্তু একদম ভরসা করবেন না। আমরা মানালি থেকে বেরিয়ে যখন সারচুর দিকে যাচ্ছিলাম, তারপর থেকে কিন্তু আমরা আর গুগল ম্যাপ দেখিনি। পুরো রাস্তাতে ডিরেকশন দেওয়া রয়েছে যে আপনি সারচু কোন দিকে যেতে হবে, ডান দিকের রাস্তা কোন দিকে যাচ্ছে, বাঁ দিকের রাস্তা কোন দিকে যাচ্ছে, সোজা রাস্তা কোন দিকে যাচ্ছে, কত কিলোমিটার গেলে কোথায় যেতে পারবেন, সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া আছে। তো আপনি যদি সাইনবোর্ডটা ভালোভাবে ফলো করেন এবং যদি হেল্প লাগে লোকাল লোককে জিজ্ঞাসা করেন, আপনি খুব ইজিলি ভাবে লাদাখের সমস্ত জায়গা ঘুরে বেড়াতে পারবেন। নেক্সট হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে যখন আপনি বাইক চালাবেন, যমুনা এক্সপ্রেসওয়েতে আপনাকে টোল দিতে হবে। 205 টাকা আপনাকে খরচা করতে হবে যমুনা এক্সপ্রেসওয়ে টোলের জন্য। এই একমাত্র একটা এক্সপ্রেসওয়ে যেখানে আপনাকে টোল দিয়ে বাইকটা চালাতে হবে। আপনার এই পুরো ট্রিপে চেষ্টা করবেন সমস্ত হোটেলগুলোকে রাস্তার আশেপাশে নিতে, যাতে আপনার হোটেল থেকে মেইন রাস্তায় আসতে বেশি সময় নষ্ট না করতে হয়। আর যে হোটেলগুলো নেবেন অবশ্যই চেষ্টা করবেন সিকিউরড পার্কিং ওয়ালা হোটেল বা হোমস্টে নিতে, কারণ আপনার বাইকে এত লাগেজ থাকবে, হয়তো সব লাগেজ আপনার ওই দিনকে নাও খুলতে হতে পারে, বা বাইকে হয়তো আপনার কোনো একটা দামি জিনিস রয়ে গেছে। সেই সিকিউরড পার্কিং এ থাকলে কিন্তু আপনার সেই টেনশনটা থাকবে না যে বাইক থেকে কিছু চুরি হয়ে যাবে। মানালি থেকে শুরু হচ্ছে হাই অল্টিটিউডের রাস্তা। এই পুরো হাই অল্টিটিউডে থাকাকালীন আপনারা কিন্তু বেশি লাফাঝাপি, জোরে কথা বলা, দৌড়াদৌড়ি, চিল্লিয়ে কথা বলা, এইগুলো একদম করবেন না। এতে আপনার কিন্তু শরীরের ক্ষতি হবে। অক্সিজেন লেভেল যেহেতু কম থাকে, আপনার শ্বাসকষ্ট শুরু হতে পারে, অল্টিটিউড সিকনেস আসতে পারে। নেক্সট হলো হাইড্রেশন। আপনাকে প্রতিদিন 2 থেকে 3 লিটার কম করে জল পান করে নিজেকে হাইড্রেট রাখতে হবে। শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু শরীরে অক্সিজেন লেভেল কম হয়ে যাবে এবং আপনার কিন্তু হাই অল্টিটিউড সিকনেসের প্রবলেম আসবে। আর লাস্ট পয়েন্ট হলো রাতের বেলা কিন্তু বেশি পেট ভরে খাবার খাবেন না। বাড়িতে যতটা খান চেষ্টা করবেন তার থেকে 20 থেকে 25% কম খেয়ে রাতের বেলা ঘুমাতে। হাই অল্টিটিউডে বেশি খাওয়া দাওয়া করলে অনেক সময় পেটের সমস্যা ভুগতে হতে পারে। তো আশা করছি আমি এই ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে সাজিয়ে তুলতে পেরেছি। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার।